দশম শ্রেণী এবং মাধ্যমিক 2021 পরীক্ষার্থী তোমাদের সকলকে সিমলা অনলাইন টিউশনে আমার স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। এর আগের ক্লাসে আমি তোমাদের অশোকে একজন কবিতাটি কিছু অংশ পড়িয়েছিলাম, যার কবি হলেন পাবলো নেরুদা। আজকে আরও কিছু অংশ আমি পড়িয়ে দেব। এর আগের দিনকে আমি তোমাদের লেখক পরিচিতি সম্পর্কে অনেকটা পড়িয়েছিলাম এবং আরও প্রথম কয়েকটা স্ট্যান্ডার পড়িয়েছিলাম। আচ্ছা, প্রথমে আমরা আগের দিনের পড়াটার একটু ভাববস্তু সম্পর্কে একটু ঝালিয়ে নিই, আগের দিনের পড়াটা একটু মনে করে নিই। আগের দিন আমরা দেখেছিলাম যে আমাদের পাঠ্য অশোক একজন কবিতায় কবি আত্মকথনের আদলে বর্ণিত, অর্থাৎ আমরা আগে বলেছিলাম যে এখানে কবি না বলে আমরা কথক বলবো, কারণ কথকের জমানিতে যেহেতু এই কবিতাটি বর্ণিত হয়েছে, তাই আমরা কবি না বলে কথক বলবো। এছাড়া আমরা কথকের জমানিতে কবিতাটি শুরু হয়েছে, কথক তার ভালোবাসার জনকে ছেড়ে অনেক বহু দূরে চলে যাচ্ছেন কোনো বৃহত্তর কাজের জন্য, আর প্রিয়তম ফিরে আসবে এই সরল বিশ্বাসে অপেক্ষায় প্রহর গুনতে থাকে সেই কথকের প্রিয়তমা। সেই প্রিয়তমা জানতো না যে কথক আর কখনো ফিরে আসবে না, কিন্তু কথক জানতেন যে তিনি হয়তো আর কখনো ফিরে আসতে পারবেন না। আচ্ছা, কথক যে রাস্তা দিয়ে হেঁটে গেছিল সেখানে কুকুর চলে গেল, গির্জার নান চলে গেল, এগুলো আগের দিনে আমি বলেছি, এগুলো সবই কয়েকটা উপমা যা সময়ের বহমানতা হিসাবে তোমার প্রকাশ করছে। আরও দেখতে পাই আমরা যে সপ্তাহ কেটে গেল, মাস বছর কেটে যাচ্ছে, সময়ের সাথে সাথে কথকের স্মৃতিও কি হয়ে আসছে, কতকের স্মৃতিও ফিকে হয়ে আসছে। কতকের পায়ের চিহ্নও দেখেছি যে ধুয়ে গেছে বৃষ্টির জলে, সেখানে কি জন্মে গেছে, সেখানে ঘাস জন্মেছে। এবার আজকে আমি নেক্সট শুরু করব ক্লাস। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। আচ্ছা, এইভাবে প্রতিদিন অপেক্ষায় মুহূর্তে একটার পর একটা বছর পাথরের মতো কথকের প্রিয়তমার মাথার ওপর নেমে এলো। তারপর চলে এলো সেই প্রাণঘাতী যুদ্ধ, সেই যুদ্ধ যে যুদ্ধে শিশুরাও নিস্তার পায়নি এবং আরও যারা সকলে ছিল তারা সবাই বাড়ির সকলে খুন হলো, সমস্ত স্মৃতি মুছে গেল, কিন্তু এত সবের মধ্যেও কতকের প্রিয়তমা বেঁচে রইল। কারণ আমরা সকলেই জানি প্রেম শাশ্বত, প্রেমের কখনো মৃত্যু হয় না। চিরন্তর প্রেম মানুষকে মরতে মরতেও বাঁচতে শেখায়। যুদ্ধের আগুন চারদিকে ছড়িয়ে পড়ে বাদ যায় না দেবালয়, অর্থাৎ মন্দিরও বাদ যায় না। শান্ত ধ্যানমগ্ন দেবতারাও টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। এই দুঃসময়ে দেবতারা মানুষকে বাঁচাতে ও স্বপ্ন দেখাতেও ব্যর্থ হয়। এবার আমি এক একটা লাইনের অর্থ করে তোমাদের বুঝিয়ে দেব। আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো মাথার ওপর। কথক সেই প্রিয়তমাকে ছেড়ে চলে এসেছিলেন দরজায় দাঁড় করিয়ে রেখে। কথক জানতেন যে তিনি আর কখনো ফিরে আসতে পারবেন না, কিন্তু প্রিয়তমা জানতো না, কারণ তাই প্রিয়তমা তার অপেক্ষায় বছরের পর বছর ধরে অপেক্ষা করে চলেছিল। সেই অপেক্ষা এতটাই দীর্ঘ ছিল যে প্রিয়তমার মাথার ওপর যেন বছরগুলো যেন পাথরের মতো তার মাথার ওপর নেমে এলো। তারপর শুরু হলো যুদ্ধ। এই প্যারাতে, আগের প্যারাতে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েটির কথা কথক প্রথমেই আলোচনা করেছিলেন, সেই মেয়েটিকে তিনি ছেড়ে এসেছিলেন, কিন্তু এরপরে শুরু হলো কি যুদ্ধ। এই যুদ্ধ এতই ভয়াবহ ছিল যে এখানে শিশুকেও ছাড় দেয়া হয়নি। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আগ্নেয় পাহাড় সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো, যে পাহাড় দিয়ে অগ্নুৎপাত হয় এবং
ম্যাগমা বা লাভা উৎপন্ন হয়। এই আগ্নেয় পাহাড়ের সঙ্গে এই যুদ্ধে যে রক্তক্ষয় হয়েছিল তার তুলনা করা হয়েছে। আগ্নেয়গিরি থেকে যেমন ম্যাগমা বা লাভা বের হয়, সেই রকমই এই যুদ্ধে এত রক্তক্ষয় হয়েছিল তার সঙ্গে তুলনা করা হচ্ছে। শুরু হলো যুদ্ধ আগ্নেয় পাহাড়ের মতো, এখান থেকেই সেরকম রক্ত ঝরলো, শিশুরা খুন হলো। এই যুদ্ধে শিশুরা তো খুন হলোই এবং বাড়ির আর যারা ছিল তারাও খুন হয়ে গেল, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। কার মৃত্যু হলো না? কথকের সেই প্রিয়তমা, যে প্রিয়তমার কথা প্রথম থেকে আমরা শুনে আসছি, যাকে কতক দান করিয়ে রেখে এসেছিল দরজায়, সেই প্রিয়তমার মৃত্যু হলো না। শিশুরা মরে গেল। যুদ্ধে সাধারণত শিশুদের ছাড় দেওয়া হয়, কিন্তু এই যুদ্ধে শিশুদেরও ছাড় দেওয়া হয়নি। বাড়ির আর যারা ছিল সকলেই মারা গেল, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন, অর্থাৎ সমস্ত সমতল জায়গায় এই যুদ্ধের ফলে আগুন ধরে গেল। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, দেবতা যারা হাজার হাজার বছর ধরে কিসে ডুবেছিল? ধ্যানে। দেবতারা ধ্যানে ডুবেছিল, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা উল্টে পড়ে গেল? সেই দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ধ্যানে মগ্ন ছিল, তারা উল্টে পড়ে গেল। দেবতাদের মন্দিরগুলোতেও যে সমস্ত দেবতারা বা মন্দির ছিল, সেই মন্দিরগুলো যুদ্ধের তাণ্ডবে মন্দির থেকে তাদের উল্টে ভেঙে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। কথকের কল্পনায় দেবতাদের মূর্তিগুলো হাজার হাজার বছর ধরে মন্দিরে ধ্যান করছিল, তারা মন্দির থেকে উল্টে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে টুকরো টুকরো হয়ে গেল, তাদের ধ্যান ভঙ্গ হলো। এই কবিতায় কবি আমাদের সামনে এমনভাবে যুদ্ধকে দেখিয়েছেন, যুদ্ধের ভয়াবহতা এতই ছিল যে শিশুদের তো রেহাই দেওয়া হয়নি, এমনকি দেবতারাও নিজেদেরকে নিজেরা রক্ষা করতে পারেনি। আচ্ছা, এখানে দেবতাদের শান্ত বলা হয়েছে কেননা তারা হাজার হাজার বছর ধরে নিজেদের শান্ত করে রেখে ধ্যানে মগ্ন ছিল, তাই এখানে দেবতাদের শান্ত বলা হয়েছে। আর হলুদ বলা হয়েছে নিষ্প্রাণ অর্থে, কেন কিনা তারা নিষ্প্রাণ অর্থে তাদের হলুদ বলা হয়েছে, কারণ তারা যদি তাদের মধ্যে যদি প্রাণ থাকতো তাহলে তারা নিজেদেরকে রক্ষা করতে পারতো এই যুদ্ধ থেকে, তাদের মূর্তিগুলো তাহলে ভেঙে টুকরো টুকরো হয়ে যেত না। আচ্ছা, আজকে এই পর্যন্তই পড়ালাম, তাহলে এর পরের প্যারাটা আবার নেক্সট ক্লাসে আলোচনা করব। আমি তাহলে কোশ্চেনে এই প্যারাগুলো থেকে যে কটা কোশ্চেন তোদের হতে পারে সম্ভাব্য, সেইগুলো ব্রড কোশ্চেন এবং শর্ট কোশ্চেন সবগুলোই আমি তোদের আলোচনা করে দিচ্ছি। এই প্যারাগুলো থেকে শর্ট কোশ্চেনগুলো প্রথমে আলোচনা করে নিই। আচ্ছা, নেমে এলো মাথার ওপর, কার মাথার ওপর কি নেমে আসার কথা বলা হয়েছে? এখানে পাবলো নেরুদা প্রথমে এরকম লিখবে, পাবলো নেরুদা অশোকে একজন কবিতায় কথকের অপেক্ষায় থাকা যে প্রিয়তমা, সেই প্রিয়তমার মাথার ওপর বছরগুলি পাথরের মতো একটার পর একটা নেমে আসার কথা বলা হয়েছে। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলো কি অর্থে বলা হয়েছে? এটি অশোকে একজন কবিতা থেকে নেওয়া হয়েছে, যার লেখক হলেন পাবলো নেরুদা। এখানে যুদ্ধ বলতে বোঝানো হয়েছে কথকের দেশে যুদ্ধ শুরু হলো সেই কথা বোঝানো হয়েছে। আর শহর, মানুষ ও জনপদ সব জ্বলে পুড়ে যেই যুদ্ধে খাক হয়ে গেল। এই কবিতায় বা অশোকে একজন কবিতায় পাথরের মতো বলতে কি বোঝাতে চেয়েছেন? পাবলো নেরুদা তার অশোকে একজন কবিতায় কথকের জন্য তার প্রেমিকার অন্তহীন অপেক্ষায় আর দুঃসহ বেদনাকে পাথরের গুরুভারের সঙ্গে তুলনা করেছেন। অশোকে একজন কবিতায় যুদ্ধের ছবিটি কবি কিভাবে ফুটিয়ে তুলেছেন? অশোকে একজন কবিতায় কবি পাবলো নেরুদা কবির ভাষায় যে যুদ্ধ এসেছে সেই রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ, অর্থাৎ ফুটে উঠেছে ধ্বংস ও মৃত্যুর রক্তাক্ত ভয়াবহতার ছবি, যে যুদ্ধে শিশুদেরও ছাড় দেওয়া হয়নি। অশোকে একজন কবিতায় কবি যুদ্ধে কাদের খুন হওয়ার কথা উল্লেখ করেছেন? এই কবিতায় কবি যুদ্ধে শিশু ও বাড়িদের খুন হওয়ার কথা বলেছেন। শিশুদের এই যুদ্ধে হাত থেকে রেহাই দেওয়া হয়নি, বাড়ি অর্থাৎ
বাড়িগুলোকেও, যত বাড়ি ছিল সেই দেশে বা শহরে, সব বাড়িগুলোও যুদ্ধে ধূলিসাৎ ধ্বংস হয়ে ধূলিসাৎ হয়ে গেছিল। অশোকী একজন কবিতায় উল্লেখিত যুদ্ধে অপেক্ষাতুরা মেয়েটির কি হলো? অশোকী একজন কবিতায় উল্লেখিত ভয়াবহ যুদ্ধের বিধ্বংসী মত্ততায় অতিক্রম করে শুধু আশ্চর্যজনকভাবে বেঁচে রইল সেই মেয়েটি। শিশু এবং বাড়ির সমস্ত মানুষরাই খুন হয়ে গেছিল, কিন্তু সেই প্রিয়তমা, সেই প্রিয়জন কতকের, সে আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছিল। অশোকী একজন কবিতায় যুদ্ধের সমতলে কি অবস্থা হয়েছিল? অশোকী একজন কবিতায় যুদ্ধের ধ্বংসাত্মক ছায়ায় সমস্ত সমতলে আগুনের লেলিহান শিকার মতো ছড়িয়ে পুড়িয়ে সব কিছুকে পুড়িয়ে ছাড় করে দিয়েছিল। এই কবিতায় দেবতাদের চেহারার কি বর্ণনা দিয়েছেন কবি? এই কবিতায় কবি শান্ত হলুদ দেবতাদের চেহারা ছবি এঁকেছেন। এখানে শান্ত ও হলুদ শব্দধ্বনিটি নিষ্ক্রিয় প্রাচীনতার ইঙ্গিত বহন করে আনে। অশোকী একজন কবিতায় দেবতারা হাজার বছর ধরে কি করছিল বলে উল্লেখ করা রয়েছে? অশোকী একজন কবিতায় দেবতারা হাজার হাজার বছর ধরে ধ্যানে মগ্ন ছিল বা ধ্যানে ডুবেছিল বলে কবি উল্লেখ করেছেন, যা দেবত্বের নির্বিকার নিষ্ক্রিয় রূপটি ফুটিয়ে তুলেছে। অশোকী একজন কবিতায় দেবতারা কোথা থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়ে গেছিল? এই কবিতায় যুদ্ধের অভিঘাতে হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকা দেবতারা তাদের স্থান মন্দির থেকে উল্টে পড়ে টুকরো টুকরো হয়ে গেছিল। এগুলো হলো তোমার শর্ট কোশ্চেন। এছাড়া যে কটা ব্রড কোশ্চেন হতে পারে সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিলেন? তিনি তাকে কিভাবে রেখে এসেছিলেন? আচ্ছা, এটা তো আগের দিন বলে দিয়েছি। সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির মৃত্যু হলো না? পাবলো নেরুদায় অশোকী একজন কবিতায় কতকের জন্য অপেক্ষারত যে মেয়েটির উল্লেখ পাওয়া যায় তার কথা বলা হয়েছে। মেয়েটির কেন মৃত্যু হলো না? মেয়েটি জানতো না যে তার প্রিয়তমা আর ফিরে আসবে না। জীবন আপন ছন্দে চলল, ক্রমে সপ্তাহ বছর অতিক্রান্ত হলো। কবির পদচিহ্ন বৃষ্টিতে ধুয়ে মুছে গেল, তবু অপেক্ষায় চলল। এরপর যুদ্ধে গ্রাসে নগর দেবালয় চূর্ণ বিচূর্ণ হয়ে মৃত্যু হলো শিশু এবং অজস্র মানুষের। শুধু অপেক্ষমান সেই মেয়েটির মৃত্যু হলো না, কারণ ভালোবাসা চিরন্তন ও শাশ্বত। ভালোবাসার কখনো মৃত্যু হয় না। যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন? উদ্ধৃত প্রসঙ্গে কবি পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতা থেকে গৃহীত হয়েছে। কবিতায় যুদ্ধকে কবি আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। কেন আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন? আগ্নেয় পাহাড়ের চারপাশে ছড়িয়ে দেয় জ্বলন্ত লাভা বা ম্যাগমা, আর সেই আগুনে ছাই হয়ে যায় জীবনের যাবতীয় চিহ্ন। ঠিক তেমনই যুদ্ধের ফলে মানুষের মনে জমে থাকা হিংসা, দেশ, ঘৃণা লাভার মতো ছিটকে ওঠে। অপমৃত্যু ঘটে মানবতার। এই মৃত্যুময় ধ্বংসলীলায় নারকীয় রূপটি কবি ফুটিয়ে তুলতে চেয়েছেন এই যুদ্ধে। রক্তের এক আগ্নেয় পাহাড়, সেই অর্থে কবি এখানে বলেছেন। পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলোকে পাথরের মতো কেন বলা হয়েছে? জীবন ও জীবিকার জন্য বাসভূমি ছেড়ে দূরে চলে যাওয়া তার মানুষটি, অর্থাৎ কতকের কথা বলা হচ্ছে। প্রিয়তমার সেই কতক আর কখনো ফিরে আসবে না, সেই কথাটা প্রেমিকের অজানা ছিল, কিন্তু কতক জানতো। কিন্তু জীবন তো থেমে থাকে না, জীবন এগিয়েই চলে। বৃষ্টিতে কবির পায়ের দাগ মুছে গেছে, সেই রাস্তা দিয়ে অনেক কিছু হেঁটে গেছে, সেখানে ঘাস জন্মে গেছে। নিরন্তর অপেক্ষা চলতেই থাকে। দীর্ঘ প্রতীক্ষারতা নারীর জীবনে তার প্রিয়তমার অনুপস্থিতির বছরগুলো যেন পাথরের বোঝার মতো মনে হচ্ছে তার প্রিয়তমার কাছে। তার মাথার ওপর যেন পাথরের বোঝার মতো নেমে আসছে। এখানে পরপর বলতে বিচ্ছেদ বেদনার গভীরতাকে বোঝানো হয়েছে। এখান থেকে ব্রড কোশ্চেন এইগুলোই হতে পারে। আমার ক্লাসটা তোমরা ভালো করে শুনো। আমি যে অ্যাক্টিভিটি টাস্কটা দেবো সেটা অবশ্যই তোমরা করে পাঠিও।